বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত। বিএনপি এনসিপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা 70 উঠুক এটা চাই না। অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমরা কি বদলেছি? ধরা যাক এই আন্দোলনটা তো আমাদের সবারই আন্দোলন ছিল। আমরা তো চাই নাই যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মধ্যে থাকুক, নির্বাচনের নামে প্রহসন করে যারা ক্ষমতার মধ্যে থেকে আছে তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিকই, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে, কেবলমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে। এটা আমাদের ঠিক হয়েছে কিনা, আমরা নিজেরা বদলেছি কিনা তুষার ভাই? কারণ আমি আসলে গণমাধ্যমে কোনো বদল দেখি না, নামগুলির বদল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই। আমি আসলে রাজনৈতিক যে কালচার সেটিতে বদল দেখি না। বলা হয় কোনো নেতা সম্পর্কে তার নাম বললে অজু করতে হবে, কোনো নেতা সম্পর্কে বলা হয় যে তিনি হজরত, মানে একই তো রয়েছে। ইউনূস সাহেবকে পর্যন্ত বলা হয় যে ইউনূস সাহেব এমনভাবেই দেশ চালাচ্ছে যে আরো 5 বছর 50 বছর ইউনূস সাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচনের কথা কল্পনাও না করা হয়। এইটা তো আমরাই তো আসলে বদলাই নাই। এইটা নিয়ে আপনাদের দুজনের মন্তব্য একটু আমরা শুনতে চাইবো, যে এটা আমার মতামত যে আমরা বদলেছি কিনা। আমরা বদলেছি কিনা এই প্রশ্নটা আসলে একটু জটিল, কেননা আমরা বলতে আসলে আমরা কাকে বুঝি? এই রাজনৈতিক দল এবং সরকার বাদে বাকিরা না, আরবান এলিট শ্রেণী বদলায় নাই। জানেন, সরকার জোরপূর্বক কিছু চিকিৎসককে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওই সমাবেশে উপস্থিত না থাকলে তাদের চাকরি সেই দিনই চলে যেত, আর ওইখানে উপস্থিত থাকার কারণে তাদের চাকরি বাকরি বা তাদের পদ তারা হারিয়েছেন 1 মাস 2 মাসের মধ্যে। তাহলে ঘটনাটা কি হলো? আগে সরকার জোর করে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল যে আমার পক্ষে কথা বলতে হবে, না বললে চাকরি নাই। এই সরকার তাদের চাকরি নট করে দিয়েছে, কারণ ওই সময় তারা এই আন্দোলনের পক্ষে কথা বলেন নাই। কিন্তু সমস্ত লোক আন্দোলনের পক্ষে কথা বলতে পারবে, বাংলাদেশের সমস্ত লোক। এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তুষার ভাই। আমি এই প্রসঙ্গটা একটু তুলতে চাই আপনাকে একটু, এটা করে যে আপনি খেয়াল করেছেন যে বর্তমান যে সেনাপ্রধান ছিলেন তিনি তো 5 আগস্টের আগ পর্যন্ত উনি লয়াল ছিলেন টু শেখ হাসিনা লাইক এনিথিং। উনি ভিতরে ভিতরে কি করছেন না করছেন তা তো আমরা কেউ জানি না। বাংলাদেশের এরকম অনেক সচিব থাকতে পারেন। আপনি ডাক্তার দীন মোহাম্মদের কথা বললেন, আমি আমার ভাই টাবলু ভাই ডাক্তার আজিজের কথা বলতেছিলেন যে তাকে এমপি বানানো হয়েছে। তারা ভিতরে ভিতরে কি করছেন, তারা ভিতরে ভিতরে কি করছেন আমরা তো জানি না। আজিজ ভাই ঘটনাটা বলতে পারি। জি, টাবলু ভাই হচ্ছেন আমার ঢাকা মেডিকেলের আমার সিনিয়র। আমাকে উনি 1 বছর আইসক্রিম খাইয়েছেন এই আশায় যে আমি তার রাজনৈতিক দলে যোগ দিব, কারণ আমার ধারণা যে এখনো উনি আমার খোঁজ খবর নেন রেগুলার। এখন টাবলু ভাই কি করেছেন? টাবলু ভাই আজিজ ভাইয়ের জন্য একটু তদবির করেছেন। কার কাছে করেছেন? একজন যে দাবি করে যে সে হচ্ছে সমন্বয়ক। আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি, যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে, এবং বিএনপিও সেই চেষ্টাটা, মানে সেই গোবর গু গায়ে মেখে আরো গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে। আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন। বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না। এটা হলো, আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না। এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না। একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি? একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা, সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা। এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ। এখন বিএনপি কি চায়? বিএনপি, আমি খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। বিএনপি বলছে যে নির্বাচন দেন, এটা তো বলছে তারা নানা ভাবে বলছে, কখনো সরাসরি বলছে, কখনো আরে ঠারে বলছে তো। এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে? না, সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই। সিদ্ধান্ত নেওয়ার দরকার, দায়িত্ব সরকারের না, একক দায়িত্ব সরকারের না। সিদ্ধান্ত নেবে জনগণ। এখন জনগণ কি চায়, বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে? আমার কাছে মনে হয় না। বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে। কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব, আবার সরকারের সঙ্গে তারা নির্বাচনে বলে যে না, নির্বাচনের ব্যাপারে আমি একমত না। আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না, এগুলি বলে। মানে এই সমস্ত কথার মানে না রকম কথামালা দেখি আমরা। বাট আমি আপনাকে সিম্পলি বলি, এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না, আমার জানার দরকার নাই। কে নির্বাচন হলে বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, জামাত আসবে না, ছাত্ররা আসবে না, ডক্টর ইউনূস আসবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই। 30 বছর হয়ে গেছে ভাই, 35 বছর হয়ে গেছে একটা মানুষের, সে জানে না ভোট কিভাবে দিতে হয়।
জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব। তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে, আমি বলি আপনাকে, জনগণ কি ভোট চাই কিনা সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না, আনেন না আপনার ভাই। এত সব মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব। ভাই আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই, ইউনূস চাই, ইউনূস চাই। আমি তো টেলিভিশনে দেখলাম একজন ক্লেরিক চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ইউনূস সাহেব ভোটের মাধ্যমে আসুক না, আমার তো না নাই, না ভোটের মাধ্যমে আসতে পারবে না। আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয় এটা পৃথিবীর কোথায় আছে রে ভাই? আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র, আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায়, এটা ভাবলে তুমি ভুল করবা খালেদ। আচ্ছা এটা একমাত্র উপায় না, দুই মাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে। দুই মাত্র উপায়, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট। দ্বিতীয় উপায়টা কি? গণঅভ্যুত্থান। ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি? কারণ ভাই গণঅভ্যুত্থান আরেকটা ম্যান্ডেট, আরেকটা উপায়। গণঅভ্যুত্থান তো গণতন্ত্র না। গণঅভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া, এটাই গণতন্ত্র। শুনেন, গণঅভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা। জি, আমি শক্তি দিয়ে, আমার সঙ্গে অনেক লোক আছে, অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি, এটা হলো গণঅভ্যুত্থান। আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম, যে নিরীহ মানুষটা সেও সংগোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায়, সেটা হলো গণতন্ত্র, সেটা হলো ভোট। আমি তো ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না, কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে, তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায়? ফেসিস্ট কাঠামোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমি অবশ্য ফেসিস্ট নন ফেসিস্ট, আমি আমার অবস্থাটা বলি, আমি সবসময় গণতন্ত্রের পক্ষে, আমি সবসময় নির্বাচনের পক্ষে, যে যা আসবে সে নির্বাচন দিয়ে আসুক, কিন্তু আমার প্রশ্নটা আমি আপনাকে একটা কথা বলি, যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে, সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা, একটা প্রশ্ন আছে। যে সংস্কারের রিপোর্টগুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা, এটা নিয়েও আমার সন্দেহ আছে। তারপরেও আমি হাইপোথেটিক্যালি তর্কের খাতিরে, যেহেতু আমাদের স্যার আছেন, আপনার স্যার তো আমারও স্যার, যেহেতু আমাদের স্যার আছেন, আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও হবে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, অন্য দেয়ালা বাদ দেন। আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি? প্রত্যেকটা মুসলমানকে, ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন, সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন? বই তো একটা, আল্লাহর বই একটাই তো ভাই। কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে, ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে, সেটা ইম্পর্টেন্ট। রাইট, আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না, সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট। আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি তো, আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি, তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন? লেখা আছে? নাই তো। শেখ হাসিনা তো এখানে শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল, এই দেশে ছিল নাকি? ছিল তো। উনি কি সংবিধান মেনেছিলেন? না, কিন্তু কামাল ভাই, আপনাদের, আচ্ছা আপনি শেষ করেন, তার বলি। আমি বলি আপনাকে, কোশ্চেনটা হলো কি, আপনি যদি ক্ষমতাবান না হন, যেমন ৭২-এর সংবিধান তুলনামূলকভাবে আমরা অনেকে ভালো বলি, সেই সংবিধান কি শেখ মুজিবের মুখের উপরে কেউ কোনো কথা বলতে পারতো? জিয়াউর রহমানের আমলে তার উপরে কেউ কোনো কথা বলতে পারতো? যোগ্যতার বিচার আমি করতে চাই না। বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য, বড় বড় যোগ্য লোকেরাই ৮৫টা করে বই লেখছে শেখ হাসিনারে নিয়ে, বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে মানে ফ্লোর পিছলা করে ফেলছে। আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে, মানে সাংবাদিকদের দেখছি কি করতে। তো যোগ্যতার বিচার আর কামাল ভাই কইরা আমরা আর কি করব? আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এইটি আমার শেষ প্রসঙ্গ, শেষ প্রশ্ন, কামাল ভাই একটু জবাব দেবে, আমাদের কোনো একটা সংস্কার এরকম আছে কিনা যেইটা করলে, সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে, যেটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের, আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্ততপক্ষে পথে একটু কাটা বিছানো হয়? মানে পারবো না আটকাইতে, কিন্তু একটু এরকম কিছু কি আসে কিনা?
তুষার ভাই। ফ্লোর ক্রসিং এর যে আইনটা আছে এটা সংবিধান থেকে তুলে দিতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে, নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে পদ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসৎ উপায় অবলম্বন করেছেন অথবা অসৎ প্রভাব বিস্তার করেছেন, এটা হয়। এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না। এই দুটি করলে আমার ধারণা যে ফ্যাসিস্ট হয়ে ওঠাকে অনেকখানি বন্ধ করা যায়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 70 অনুচ্ছেদ অর্থাৎ ফ্লোর ক্রসিং এর এটা উঠানো না উঠানোর ব্যাপারে বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত। বিএনপি এনসিপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা 70 উঠুক এটা চাই না। আমার সাথে আবার কথা বলার সময় তারা বলে কি যে না অর্থবিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি। আমি বলি আরে ভাই সরকারি দলের সব বিলই তো অর্থবিল। এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সর্বদল দল অর্থবিল মানে আমি আমার নেতা যদি পাগল হয়ে যায় আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না, কারণ আমার দল মনে করেছে তিনি হযরত। তো এইটা হলে তো বিরাট সমস্যা। অনেকবার লিখেছেন খালেদ সাহেব, কমেন্ট বক্স পড়েন, সাহস থাকলে পড়লাম, সাহস আছে কিনা জানি না। কামাল ভাই অনেকেই ইউনুসকে চাচ্ছে, কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব, উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম বা ফেসিস্ট একটা নেতাকে ঠেকাতে চাই, কিছুটা কাটাতে যেতে চাই। কোন ম্যাজিক সংস্কার নাই। আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে। আপনি বলেন এই যে সংস্কার দাবিগুলো কারা করেছিল, যে স্টুডেন্টরা করেছিল, তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে? তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে? সেটা তো আমরা দেখছি, প্রতিনিয়ত শুনছি। কি পাচ্ছি আমরা? কিছুই পাচ্ছি না। কাজে এই ঘটনাগুলি হলো জানেন এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। কেন চাই, কিভাবে চাই, কি কারণে চাই কেউ বলতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস কি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে? আমি তো মনে করি করে না। যদি করতো তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মন্ডলীতে আনতো না, যাদের মধ্যে 80% সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই, কোন ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে। নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। কামাল ভাই এটা আমি আগেও বলছি, শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক। এটা হচ্ছে থিওরি। নূরজাহান বেগমের সাথে শেখ হাসিনার ইউনূস সাহেবের এগেইনস্টে করা মামলায় ইউনূস সাহেবের পাশাপাশি নূরজাহান বেগম যে থাকছেন, এর জন্য উনি 2টা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন, মাত্র তো একটা হয়েছেন। তাহলে ইউনূস সাহেবের সঙ্গে ইউনূস সাহেবের পক্ষে যে আইনজীবী ছিলেন ওরাও তো আইন মন্ত্রণালয়ে অফার করা হয়েছিল, উনি নেন নাই। তাহলে উনি ভদ্রলোক আসে নাই, ভালো কথা। তো আমি এই জন্যই বলছি যে চেতনা যে কি জিনিস, এখন আগেও দেখছি হাসিনার আমলে চেতনা বিক্রি করা হয়েছে, এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে। চেতনা নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই, উনাকে কেন চাই? হাসিনার সময় এরকম হুজুগ ছিল, 2043 পর্যন্ত হাসিনাকে চাই। বঙ্গবন্ধুর সময় হুজুগ ছিল ওনাকে আজীবন চাই। এই সমস্ত হুজুগ অর্থহীন হুজুগ। আমি মনে করি এই হুজুগগুলো এখন ইন্টেনশনালি তোলানো হচ্ছে। এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন, ওনার কিছু মুরিদ আছে এই দেশে, তারা এখানে মিলায়। না কামাল ভাই, আপনিও তো ইউনূস সাহেব আসার 1-2 সপ্তাহের মধ্যেই বলতে শুরু করছেন নির্বাচন চাই, উনাদের এই ভুল ধরতে শুরু করছেন। তো আমি কেন বলবো? আপনিও তো মনে করি ইউনূস সাহেব যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন উনি তত কম বিতর্কিত হবে।